পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল, দলীয় সরকারের অধীনে নির্বাচন নয়, ফিরছে তত্ত্বাবধায়ক ও গণভোট। হাসিনার বিরুদ্ধে ৮০,০০০ কোটি টাকার দুর্নীতি অনুসন্ধান করবে দুদক, আইসিটিতে প্রসিকিউশনের তদন্ত রিপোর্ট পেশ। ২৬শে ৩০ জুনের মধ্যে নির্বাচনের পরিকল্পনা সরকারের, ঘোষণা অনুযায়ী ভোটের জন্য প্রস্তুত কমিশন সিইসি। ৫ আগস্টের পরেও কাদেরের ৩ মাস দেশে থাকার তথ্য জানে না সরকার, জানলে গ্রেপ্তার হতো স্বরাষ্ট্র উপদেষ্টা। আসসালামু আলাইকুম, রাইসুল হক চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন। এছাড়াও থাকছে স্পিরিটস অব জুলাই আয়োজিত ইকোস অব রেভলিউশন কনসার্টের খবর। এবার পুরো খবর। সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করেছে হাইকোর্ট, ফলে সংবিধানে ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। একই সাথে সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে এনেছে আদালত। মঙ্গলবার পঞ্চদশ সংশোধনী আংশিক অবৈধ ঘোষণা করে রায় দেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করা হয়েছিল। হাসান জাবেদের রিপোর্ট। কনস্টিটিউশন 15 অ্যামেন্ডমেন্ট বিল 2011 সংসদে পাস হলো। ২০১১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনে, যাতে ৫৪টি বিষয়ে সংযোজন, পরিমার্জন ও পরিবর্তন করা হয়। সেই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ ৫ বিশিষ্ট নাগরিক। রিটের প্রাথমিক শুনানি শেষে রুল জারি করে আদালত। সেই রুলের শুনানিতে পক্ষভুক্ত হন বিএনপি মহাসচিব, জামায়াতের সেক্রেটারি জেনারেল সহ আরও কয়েকজন। শুনানি শেষে মঙ্গলবার রায় দেয় আদালত। রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ ৬টি ধারাকে অবৈধ ঘোষণা করেছে। কেয়ারটেকার সিস্টেমটাকে বাতিল করাটা ওনারা অবৈধ ঘোষণা করেছেন। সংবিধানের একটা জায়গা ওনারা দিয়েছিলেন 44(2)তে, সরকার ইচ্ছা করলে যে কোনো জায়গায় হাইকোর্ট বসায় দিতে পারবেন, এটা অবৈধ। থার্ড, ওনারা বলেছেন রেফারেন্ডামের বিষয়ে সরকার যেভাবে সংকুচিত করেছিলেন, রেফারেন্ডামে জনগণের যে পাওয়ার, সেই পাওয়ারটা যেভাবে সংকুচিত করেছিলেন, সেই সংকুচিত করাটাকে ওনারা অবৈধ ঘোষণা করেছেন। দিস অলসো হিটস দ্য বেসিক স্ট্রাকচার অফ আওয়ার কনস্টিটিউশন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলে, তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে হয়েছিল, যে কারণে এটি সংবিধানের মৌলিক ভিত্তি হয়ে গেছে। সেই ভিত্তিকে ধ্বংস করা হয়েছে, অর্থাৎ গণতন্ত্র ধ্বংস হয়েছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। 15th অ্যামেন্ডমেন্ট করে তারা জনগণের ভোটের অধিকার হরণ করেছেন। যেখানে জনগণ হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক, সেই জনগণকে অবজ্ঞা করে 15th অ্যামেন্ডমেন্ট করেছেন। 15th অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল আওয়ামী লীগকে চিরস্থায়ী বন্দোবস্ত এবং শেখ হাসিনাকে চিরস্থায়ীভাবে প্রধানমন্ত্রী করার জন্য। যে কারণে মহামান্য আদালত বলেছেন অবজারভেশনে যে 15th অ্যামেন্ডমেন্টে উইল অফ দ্য পিপুল রিফ্লেক্টেড হয়নি। সাতের খতে যে এগুলো কোথাও চ্যালেঞ্জ করা যাবে না। তিনি বলছেন যে যদি সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হয়, তাহলে অবশ্যই এগুলোকে আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে এবং সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন। এই রায়কে ঐতিহাসিক উল্লেখ করে রিটকারী বলেন, এর ফলে কেউ আর ফেসিবাদী হয়ে উঠতে পারবে না। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসলো এটা বলা যাবে না। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার একটা গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হলো। এটা নির্ভর করবে ভবিষ্যতে আমরা কিভাবে আচরণ করি। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয়েছিল। এর ফলে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক মৃত্যু হয়েছিল এবং গত 3টি নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়নি, একদলীয়ভাবে হয়েছিল, যা বারবার রাজনৈতিক দলগুলো বলে আসছিল। হাইকোর্ট সেই পঞ্চদশ সংশোধনীর কয়েকটি ধারা বাতিল করার ফলে আবার গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ পাবে এবং কেউ স্বৈরাচারী বা এককভাবে নির্বাচন করার আর চিন্তা করবে না, এমনটাই মনে করছেন আইনজীবীরা। হাসান জাবেদ, এনটিভি নিউজ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা। পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার পরিবারের অপর 3 সদস্যের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও অন্যান্য মেগা প্রকল্পের
মোট ৮০,০০০ কোটি টাকা পাচারের অভিযোগ তদন্ত করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক। কমিশন জানায়, শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব অজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানে নামবেন তারা। নাজিবুর রহমানের রিপোর্ট। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার মিথ্যা আশ্বাসে তড়িঘড়ি করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রকল্প হাতে নিয়েছিল শেখ হাসিনা সরকার, যার মূল পরিকল্পনাকারী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। সরকার পতনের পর বিশাল এ প্রকল্পে হরিলুটের কথা উঠে আসে সংবাদ মাধ্যমে। বলা হয়, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা মিলে ৫০০ কোটি ডলারের বেশি এবং বিভিন্ন প্রকল্প থেকে প্রায় ৮০,০০০ কোটি টাকা পাচার করেছেন। অভিযোগ অনুযায়ী গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকী মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে এত বিশাল অঙ্কের টাকা পাচার করেছেন। এমন খবরের প্রায় ২ মাস পর এ ঘটনার অনুসন্ধানের কথা জানালো দুদক। জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ঢাকা ও অন্যান্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৮টি বিভিন্ন প্রকল্পের আড়ালে ২১,০০০ কোটি টাকা আত্মসাতের একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে দাখিল হয়েছে এবং সেই অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ রয়েছে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে অর্থ আত্মসাতের সুযোগ করে দেয়, যেখানে জড়িত ছিলেন তার পরিবারের সদস্যরা। তাই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনার অনুসন্ধান করতে চায় দুর্নীতি দমন কমিশন। অনুসন্ধানের সিদ্ধান্তের প্রেক্ষিতে একটা অনুসন্ধান দল গঠন করা হবে এবং তারা এই অভিযোগ অনুসন্ধান করবে। এছাড়া শেখ পরিবারের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখবে দুদক। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। গুম, খুনসহ বেশিরভাগ মানবতাবিরোধী অপরাধের নিউক্লিয়াস ছিলেন সাবেক স্বৈরাচার শেখ হাসিনা। তার নির্দেশে গুম ও গণহত্যা হয়েছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে প্রসিকিউশন। এদিকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে জানাতে পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ৪৫ আসামির মধ্যে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবদের ১৬ জনকে আদালতে আনা হয়। ৩টি আলাদা প্রিজন ভ্যানে সালমান এফ রহমান, ডাক্তার দীপু মনি, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, শাহজাহান খান, হাসানুল হক ইনু, তৌফিকে এলাহি চৌধুরী সহ একে একে হাজির করা হয় আসামিদের। ১ ঘণ্টা ধরে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা, গণহত্যা এবং গুমের বিষয়ে আদালতে শুনানি করে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার নির্দেশে বেশিরভাগ অপরাধ সংগঠিত হয়েছিল। সিস্টেম্যাটিক্যালি বাংলাদেশের হাজার হাজার মানুষকে শেখ হাসিনার নির্দেশে এবং তার পরিকল্পনায় গোপন কারাগারে নিষ্ঠুরতম পন্থায় বছরের পর বছর আটক রেখে তাদেরকে নির্যাতন, হত্যা করা এবং তাদের লাশকে সিমেন্টের বস্তার সাথে বেঁধে বিভিন্ন নদীতে ফেলে দিয়ে নিশ্চিহ্ন করে দেওয়ার যে অপরাধগুলো সংঘটিত হয়েছে। আওয়ামী লীগের সভানেত্রীকে বন্দি বিনিময় চুক্তি অথবা ইন্টারপোলের মাধ্যমে আনার বিষয়ে অগ্রগতি জানাতে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে বলে জানায় প্রসিকিউশন। আদালতের যে গ্রেপ্তারি পরোয়ানা সেটা কার্যকরের কি ব্যবস্থা এবং ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি অর্থাৎ এক্সট্রাডিশন ট্রিটি, সেই অনুযায়ী কতদূর ব্যবস্থা নেওয়া হয়েছে। তৌফিকে ইলাহি ও কর্নেল ফারুক খানের আইনজীবী বলেন, তাদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ অভিযোগ না পেয়ে হাইকোর্টে আবেদন করবেন। প্রাথমিক অভিযোগনামা যেটা পেয়েছি সেটা কপি অফ এলিগেশন না, সেই বিষয়ে আদালত শুনানি অন্তে কোনো আদেশ প্রদান করেননি। সংবিধানের ১০২ ইনভোক করে অনারেবল হাইকোর্ট ডিভিশনে যেতে পারি। আগামী ১৮ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে আগামী জাতীয় সংসদ নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে উল্লেখ করে তার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ২০২৬-এর ৩০ জুনের মধ্যেই হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংক্ষিপ্ত সংস্কারের পর হলে ২৫শে ডিসেম্বরে, আর বেশি সংস্কারের প্রয়োজন হলে ২৬শে জুনের মধ্যেই নির্বাচন হবে। উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন,
জাতীয় ঐক্যমত কমিশনের প্রস্তাবনা অনুযায়ী আগামী সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। ব্রিফিংয়ে জানানো হয়, D8 সম্মেলনে যোগ দিতে কায়রো যাচ্ছেন প্রধান উপদেষ্টা। 3 দিনের সফর শেষে শুক্রবার তার দেশে ফেরার কথা রয়েছে। খুব স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে, ঠিক না? যদি মানে কম রিফর্ম হয় সেক্ষেত্রে মানে আপনি দেখেছেন যে ডিসেম্বরের মধ্যে হতে পারে। উনি একটা আলোকপাত করেছেন, আর এক্সাক্ট ডেট কি এটা তো সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর, বাট উনি একটা মানে টাইম একটা দিয়ে দিয়েছেন। এর চেয়ে আর ক্লিয়ার রোডম্যাপ আর কি হতে পারে? আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যেই সম্ভাব্য সময়সীমার কথা বলেছেন, সে অনুযায়ী নির্বাচন করতে প্রস্তুতি আছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। দুপুরে রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিসি কথা জানান। বলেন, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য যা যা প্রস্তুতি দরকার তা এগিয়ে নেওয়া হচ্ছে। অপর প্রশ্নে বলেন, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ হবে ন্যায্যতার ভিত্তিতে। অতীতের এক্ষেত্রে যদি কোনো অনিয়ম হয়ে থাকে কমিশন সেটা দেখবে বলেও জানান সিইসি। আমাদের রাজনৈতিক দলগুলোর প্রতিনিয়ত প্রত্যেকটা দিন এমন কোনো দিন বাদ আছে তারা সবসময় বলছেন যে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন, এটা তাদের মূল দাবি। তো এখন আমি যে স্থানীয় সরকার নির্বাচন করলে তো ওই কাজটা হচ্ছে না। আর আমাদের প্রস্তুতিটা কিন্তু জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা আগাচ্ছি। এখন স্থানীয় সরকার আবার রিফর্মস কমিশন তারা কি সাজেশন দেয় না দেয়, কিংবা এটার চরিত্র কেমন হয় সেটাও আমরা বুঝতে পারতেছি না তাদের সুপারিশ না পাওয়া পর্যন্ত। স্থানীয় সরকারের নির্বাচনের বিষয়টি আমাদের আপাতত বিবেচনায় নেই। আমরা ন্যাশনাল ইলেকশন নিয়ে কাজ করছি, সেই লক্ষ্যেই আমাদের প্রস্তুতি এগিয়ে চলছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে যায়নি উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নিশিরাত আর ডামি নির্বাচনের বিশ্বাস করে না বিএনপি। জনগণের সঙ্গে থেকে জনগণকে সঙ্গে রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। বলেন, নির্বাচনী পুলসিরাতে জনগণই একমাত্র শক্তি। হাসান মাহমুদের রিপোর্ট। আমি চাই এবং আমি বিশ্বাস ঢাকার কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তন, গাজীপুরের চান্দনা চৌরাস্তার সাগর সৈকত কনভেনশন সেন্টার এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিলের একটি স্কুল মাঠে 31 দফা রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির ঢাকা বিভাগের পৃথক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন সেক্টরকে তারা ধ্বংস করেছে। লন্ডন থেকে অনলাইনে কর্মশালায় যুক্ত হয়ে তারেক রহমান বলেন, 31 দফাকে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে নিয়ে যেতে হবে। তিনি বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে, কারণ ষড়যন্ত্র শেষ হয়নি। বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, থেমে যায়নি। স্বৈরাচার পালিয়ে গেছে, স্বৈরাচারের মাথা পালিয়ে গিয়েছে, কিন্তু লেজ শরীরের অনেকাংশ অবশিষ্ট রয়ে গিয়েছে। তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের ভিতরে অনেককে এজেন্ট ঢুকিয়ে দিয়েছে। এইগুলা ব্যাপারেও আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। আপনাদের নেতা হিসেবে আপনাদের প্রত্যেকের প্রতি আমার নির্দেশনা থাকবে, শক্ত হাতে সেই লোকগুলোকে দমন করতে হবে। তারেক রহমান বলেন, বিএনপি জনগণের ভোটে বিশ্বাস করে, কোনো রাতের কারসাজিতে নয়। আমরা আমিরামি নির্বাচনে তো বিশ্বাসী না, আমরা নিশিরাতের নির্বাচনেও বিশ্বাসী না, আমরা ভোট ডাকাতের নির্বাচনেও বিশ্বাসী না। আমরা একটি স্বচ্ছ স্বাভাবিক নির্বাচনে বিশ্বাসী। আপনাদেরকে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেউ যদি মনে মনে ভেবে থাকেন আরে এখানে তো প্রধান প্রতিপক্ষ নাই অথবা দুর্বল হয়ে গেছে, নির্বাচন খুব সহজ হবে, নো 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 অ্যান্ড নো। এই নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের থেকে অনেক 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 কঠিন হবে। জনগণের সঙ্গে থেকে নিজেদের মধ্যে গুণগত পরিবর্তন আনতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। যতটুকু সুযোগ আছে, যতটুকু সময় আছে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতে আগামী 5 কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। যেখানে বিচারপতি, সশস্ত্র বাহিনীর সদস্যরা থাকবেন, প্রয়োজনে এটি কমিশনও হতে পারে জানান তিনি। সচিবালয় ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন,
বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করতে বদ্ধপরিকর অন্তর্বর্তীকালীন সরকার। এ লক্ষ্যে দায়িত্ব নেওয়ার পর থেকে কাজ করে যাচ্ছেন তারা। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে শুরু থেকেই তিনি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার দাবি করে আসছেন। শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবেই নয়, একজন সাধারণ নাগরিক এবং সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসাবে আমি শুরু থেকেই বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার দাবি করে আসছি। বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণের জন্য আগামী 5 কার্য দিবসের মধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। জনপ্রশাসনে উপসচিব ও যুগ্ম সচিব পদে পরীক্ষার মাধ্যমে পদোন্নতির সুপারিশের সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের মতবিনিময় সভায় একথা জানান কমিশন প্রধান আব্দুল মুইত চৌধুরী। বলেন, চাকরি ও পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন প্রথা তুলে দেয়া এবং সুপারিশ করা হবে। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। জবাবদিহিতামূলক, দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে 3 অক্টোবর গঠন করা হয় জনপ্রশাসন সংস্কার কমিশন। 1.5 মাস পর মঙ্গলবার সচিবালয়ে দায়িত্ব পালন করা সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান ও সদস্য সচিব। এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে বিভিন্ন মতামত তুলে ধরা হয়। তার প্রেক্ষিতে কমিশন প্রধান জানান, পদোন্নতির ক্ষেত্রে পরীক্ষার পাশাপাশি উপসচিব পদে প্রশাসন ক্যাডারের জন্য 50% এবং অন্য ক্যাডার থেকে 50% নেবার সুপারিশ করা হচ্ছে। সুপারিশ করা হবে পুলিশ ভেরিফিকেশন প্রথা তুলে দেবারও। পুলিশ ভেরিফিকেশন একটা ম্যান্ডেটরি, এটা আমরা রিকমেন্ড করতেছি। এটা থাকবে না, কোথাও থাকবে না। আপনি নাগরিক পাসপোর্ট নেবেন, আপনার নাগরিক অধিকার। পরীক্ষা ছাড়া কেউ হবে না। পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা নেবে এবং 70 মার্ক না পেলে প্রমোশন পাবেন। গেল 15 বছরে প্রশাসনের দলীয়করণ হয়েছে দাবি করে ভবিষ্যতে তা যেন না হয় সে লক্ষ্যে সুপারিশ থাকবে বলেও জানান আব্দুল মুইত চৌধুরী। দলীয়করণ এর আগে এরকম করা হয় নাই, এইটাই প্রথম করা হয়েছে, এর আগে করা হয় নাই। এটা 15 বছরের একটা এটা আমার মনে হয় না ভবিষ্যতে থাকবে। ব্যুরোক্রেসি সরকারকে, নির্বাচিত সরকারকে কন্ট্রোল করবে। দিস ইজ কন্ট্রারি টু ডেমোক্রেটিক ভ্যালুস। ফরিদপুর ও কুমিল্লাকে আলাদা বিভাগ করার সুপারিশ করা হবে বলে জানান জনপ্রশাসন সচিব। আর কোনো কর্মকর্তাকে সাধারণ জনগণের স্যার সম্বোধন করার প্রয়োজন নেই বলেও জানান তিনি। বিগত সরকার জেন্ডার চেঞ্জ করে দিয়েছিল, পুরুষ মহিলা সবাইকে বাধ্যতামূলক স্যার ডাকতে হইতো। আপনারা জানেন তো, আপনারা মিডিয়াতে আছেন না, এই মেসেজ কিন্তু দেওয়া হয়েছে। মেন্টালি তারা এখন প্রস্তুত যে ভাই ডাকা মানে অসম্মান করা না, ভাই ডাকা মানে হলো আপন হওয়া। আর আপনারা মেয়েদের ব্যাপারে বলি, মেয়েরা তো আমরা ম্যাডাম ডাকলেও খুশি, আপা ডাকলেও খুশি, সবচেয়ে খুশি হলো আপু। এ সময় ছাত্র জনতার অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা ছিল না মন্তব্য করায় তোপের মুখে পড়েন কমিশন প্রধান। বাকবিতণ্ডাও চলে বেশ কিছুক্ষণ। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের 3 মাস দেশের কোথায় কিভাবে ছিলেন সরকারের কাছে সেই তথ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব। গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও কাদের 3 মাস ধরে কোথায় লুকিয়েছিলেন আর কিভাবে পালিয়ে গেলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তা জানতে চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। পালাবো না, কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। এমন দম্ভ নিয়ে বড় গলায় রাজনীতির মাঠে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বক্তব্য দিলেও 5 আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর গা ঢাকা দেন ওবায়দুল কাদের। তিনি কোথায় আছেন, দেশে নাকি বিদেশে? ভেতরে ভেতরে এ নিয়ে নানা জল্পনা কল্পনা আর আলাপ আলোচনা থাকলেও বিষয়টি নিয়ে সংবাদ প্রচার করে একটি জাতীয় দৈনিক, যেখানে বলা হয় 95 দিন দেশে থাকলেও 8 নভেম্বর তিনি কলকাতায় পৌঁছেছেন। সংবাদপত্রটির তথ্য মতে তিনি এক বিশেষ স্থানে আদর যত্নে দিন কাটাচ্ছিলেন। সবুজ সংকেত পাওয়ার পর সড়ক পথে তিনি বিশেষ ব্যবস্থায় ভারতের মেঘালয়ের রাজধানী শিলং পৌঁছান, সেখান থেকে যান কলকাতায়। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নজরে আনেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। পরে এ নিয়ে নির্দেশনা দেয় আদালত। উনি দীর্ঘদিন গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে দেশে ছিলেন, কিন্তু তাকে গ্রেপ্তার করা যায়নি। সেজন্যই আদালত আজকে ব্যাখ্যা চেয়েছেন যে উনি কোথায় কিভাবে ছিলেন, কিভাবে পালালেন, এই ব্যাপারে যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা প্রতিবেদন দেন। এবং আমরা আশা করব
যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এইটা জাতীয় একটা ট্রাইব্যুনাল। এটা যত শক্তিশালী সংস্থাই হোক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক, তারা যদি এটা পালন না করেন তাহলে ধরে নেওয়া হবে তারা রাষ্ট্রের সাথে সহযোগিতা করছেন না। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের কাছে জানতে চাইলে তারা বলেন, ওবায়দুল কাদের এতদিন দেশে ছিলেন কিনা কিংবা কিভাবে দেশ ছেড়েছেন সেই তথ্য তাদের কাছে নেই। আমরা যদি তারে জানতাম আমরা অবশ্যই ধরে ফেলতাম। আপনারা বলেন যে আপনারা একটা খবর দিয়েছেন, তাই ওই জায়গায় লুকে আছে, আমরা তারে ধরি নাই। আগে সরকারের যে প্রাইম মিনিস্টার ছিল, ওনার আত্মীয় স্বজনের 16টা এমপি ছিল, উনি কিন্তু আগে সব কটারই বাগাই দিয়েছে। এই ক্ষেত্রে হয়েছে, এরা আগেই চলে গেছে, এরা তো বুঝতে পারছে যে আমরা তো ধরা খেয়ে যাবো। ওবায়দুল কাদের 3 মাস বাংলাদেশে ছিলেন কি ছিলেন না, এটা পুরো জিনিসটা তো আমরা তো সত্যি এটা তো তথ্যভাবে আমরা তো এভিডেন্সটা আমরা এখনো আমাদের হাতে নাই। একই সঙ্গে তারা বলছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তবে 5 থেকে 8 আগস্ট পর্যন্ত যারা দেশ ছেড়ে পালিয়েছেন তাদের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া সম্ভব না, কেননা তখন দেশে কোনো সরকারই ছিল না। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের সহযোগিতার জন্য রাজধানীর আর্মি স্টেডিয়ামে আগামী 21 ডিসেম্বর আয়োজন করা হচ্ছে ইকোস অব রেভলিউশন কনসার্ট। উপমহাদেশের খ্যাতিমান সঙ্গীত শিল্পী রাহাত ফতেহ আলী খানের অংশগ্রহণে এই কনসার্টের আয়োজক স্পিরিট অব জুলাই নামের একটি সংগঠন। কনসার্টের জন্য যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে টোল ফ্রি থাকবে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুলে দেওয়া হবে ঢাকা সেনানিবাসের জাহাঙ্গীর গেট ও জিয়া কলোনি গেট। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। কনসার্টের মিডিয়া পার্টনার এনটিভি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহতদের সহযোগিতার জন্য আগামী 21 ডিসেম্বর বিকেলে আর্মি স্টেডিয়ামে ইকোস অব রেভলিউশন শিরোনামের এই কনসার্টের আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম স্পিরিটস অব জুলাই। এই কনসার্ট থেকে আয়কৃত পুরো অর্থ শহীদ এবং আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সংস্থা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাথে আমরা অলরেডি একটি চুক্তিও করেছি। আমাদের পুরো টাকা সেখানে দান করা হবে। এছাড়াও সঙ্গীতজ্ঞ উস্তাদ রাহাত ফতেহ আলী খানের এই চ্যারিটি কনসার্টের টিকিট অনলাইনে এখনও চলমান রয়েছে। ব্রিফিংয়ে জানানো হয়, এই কনসার্টে শিক্ষার্থীদের জন্য টিকিটে থাকবে বিশেষ মূল্য ছাড়। আয়োজনে ভেন্যুর ভাড়া নেবে না বাংলাদেশ সেনাবাহিনী। সেই সাথে যানবাহন চলাচলের জন্য টোল ফ্রি থাকবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। দর্শকদের যাতায়াতের সুবিধার জন্য খুলে দেওয়া হবে জাহাঙ্গীর গেট এবং জিয়া কলোনি গেট। এদিন দুপুর 2টা থেকে রাত 12টা পর্যন্ত বনানী, আর্মি গলফ ক্লাব, এয়ারপোর্ট, কুড়িল বিশ্ব রোড এই 4টি প্রবেশপথে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন টোল ফ্রি প্রবেশ করতে পারবে, তবে মোটরসাইকেল এই সুবিধার আওতাভুক্ত থাকবে না। আমরা জনগণের কাছে আন্তরিক সহযোগিতা চাই যে আপনারা যারা আসবেন কনসার্ট ভেন্যুতে আপনার আশেপাশে পার্কিং করা অ্যাভয়েড করবেন। চ্যারিটি কনসার্টে রাহাত ফতেহ আলী খান ছাড়াও সঙ্গীত পরিবেশন করবেন আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ ও সিলসিলার শিল্পীরা। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল, দলীয় সরকারের অধীনে নির্বাচন নয়, ফিরছে তত্ত্বাবধায়ক ও গণভোট। হাসিনার বিরুদ্ধে 80,000 কোটি টাকার দুর্নীতি অনুসন্ধান করবে দুদক, আইসিটিতে প্রসিকিউশনের তদন্ত রিপোর্ট পেশ। 26শে 30 জুনের মধ্যে নির্বাচনের পরিকল্পনা সরকারের, ঘোষণা অনুযায়ী ভোটের জন্য প্রস্তুত কমিশন সিইসি। 5 আগস্টের পরও কাদেরের 3 মাস দেশে থাকার তথ্য জানে না সরকার, জানলে গ্রেপ্তার হতো স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ছিল সন্ধ্যার খবর। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবর আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।